আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 11 অর্থাৎ আলোর প্রতিসরণ অধ্যায়ের দ্বিতীয় লেকচারটি আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতে আগে আমরা জেনে নেই যে আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো কি কি। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটি হচ্ছে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পয়েন্টই বেশ গুরুত্ব বহন করে, তাই আজকের ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। যা হোক, আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো হচ্ছে: এক, ক্রান্তিকোণ। ক্রান্তিকোণের আরেকটি নাম রয়েছে, যেটি হচ্ছে সংকট কোণ। তারপর 2 নম্বরে আমরা আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি। এরপর আমরা আলোচনা করব অপটিক্যাল ফাইবার নিয়ে, এবং সবশেষে আলোচনা করা হবে মানব চক্ষু বা মানুষের চোখের গঠন নিয়ে। তো আমি এস এম মামুন। তো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা ক্রান্তিকোণ দিয়ে আমাদের আলোচনা শুরু করি। ক্রান্তিকোণ কি সেটি বোঝানোর জন্য আমি একটি চিত্র দেখাচ্ছি। চিত্রটি সবাই খেয়াল করি। চিত্র থেকে চিত্রের থেকে যে আলোচনা করব সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমি ক্রান্তিকোণের সংজ্ঞাটি দেব। তো এখানে আমি দুটো মাধ্যম দেখিয়েছি। একটি হচ্ছে কাচ মাধ্যম। তোমরা জানো, যারা আমার আগের ক্লাসটি করেছো আলোর প্রতিসরণে, তারা দেখেছো যে প্রতিসরণের জন্য কিন্তু আমাদের দুটি মাধ্যমের প্রয়োজন হয়, একটি ঘন মাধ্যম আর একটি হালকা মাধ্যম। মানে মাধ্যমের ঘনত্বের পার্থক্য থাকতে হয়। যদি মাধ্যমের ঘনত্বের পার্থক্য না থাকে তাহলে কিন্তু প্রতিসরণ সংঘটিত হয় না। এখানে আমরা দুটি মাধ্যম নিয়েছি, যেহেতু ক্রান্তিকোণ আলোর প্রতিসরণের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। তো উপরে আমি নীল রং দিয়ে যেটি দেখিয়েছি সেটি হচ্ছে কাচ মাধ্যম, আর তোমরা জানো যে কাচ মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম। আর নিচে আমি আরেকটি মাধ্যম দেখিয়েছি যেটি হচ্ছে বায়ু মাধ্যম বা হালকা মাধ্যম। তো এবার প্রতিসরণের জন্য আমাদের যে বিষয়গুলো দরকার তার মধ্যে একটি হচ্ছে অভিলম্ব। আমরা প্রথমে অভিলম্বকে এঁকে নিলাম। অভিলম্ব না আঁকলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আলো কত কোণে আপতিত হয়েছে। ঠিক আছে, আলোর যে কোণটি সেটি আমরা ধরতে পারবো না, সেটি বোঝার জন্য এই অভিলম্ব ব্যবহার করা হয়। তো এখানে আমি একটি আপতিত রশ্মি দেখিয়েছি। চিত্র থেকে বোঝা যাচ্ছে যে আলোক রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। একটি বিষয় মনে রাখবে, ক্রান্তিকোণ পেতে হলে আমাদের অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে নির্গত আলোক রশ্মি বিবেচনা করতে হবে। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি নির্গত হয় তাহলে কিন্তু ক্রান্তিকোণ পাওয়া যাবে না। ক্রান্তিকোণের জন্য অবশ্যই আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। তো যাই হোক, আমরা ওইভাবেই চিত্রটি সাজিয়ে নিয়েছি। আরেকটি আলোক রশ্মি আমি দেখালাম যে আলোক রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে যাচ্ছে। তো যখনই আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলো তখনই কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রতিসরিত যে রশ্মিটি সেটি অভিলম্ব থেকে দূরে চলে গেছে। এই বিষয়টিকে আমি আরেকটু ব্যাখ্যা করি। গত ভিডিওতে আমি কিন্তু বারে বারে এ কথাটি বলেছি যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে, এক ঘনত্বের মাধ্যম থেকে যখন আরেক ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু আলোক রশ্মি আর সরল পথে গমন করে না। দুই মাধ্যমের যে বিভেদতল, সেই বিভেদতলে আলো কিছুটা বেঁকে যায়। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে বেঁকে যায়। খেয়াল রাখবে, যদি আলোক রশ্মি সরল পথে গমন করলে কিন্তু এই পথে যাওয়ার কথা, কিন্তু যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে আলোক রশ্মি এভাবে বাঁকবে, অভিলম্বের দিকে বাঁকবে। আর যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, যেমন এক্ষেত্রে আমাদের আলোচ্য ক্ষেত্রে আমরা যেটি চিত্রে দেখিয়েছি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকবে, যেটি আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটির সাথে মিলে যাচ্ছে। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম অভিলম্বের দিকে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম অভিলম্ব থেকে দূরের দিকে। এই বিষয়টি সবসময় খেয়াল রাখবে, এই কথাটি আমি বারে বলছি। তো আমরা কি করলাম, যে একটি আলোক রশ্মিকে নিলাম যে আলোক রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, এবং নিয়ম অনুযায়ী
আলোক রশ্মিটি অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে গেছে। ঠিক আছে, এখন আমি কি করলাম, আপতিত রশ্মিকে আরেকটু অ্যাঙ্গেল করে দিলাম। তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ যে এখানে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে, আমাদের পরবর্তী যে চিত্র, পরবর্তী চিত্রে কোণটিকে আমি কি করলাম, একটু বাড়িয়ে দিলাম, আগের কোণটি থেকে আরেকটু বাড়িয়ে দিলাম, আপতিত রশ্মিকে আরেকটু অ্যাঙ্গেল করে দিলাম। তাহলে আমি আরেকবার দেখাই, এই হচ্ছে আমার 1 নং রশ্মি, তারপর আমি কি করলাম, 1 নং রশ্মিকে আরেকটু অ্যাঙ্গেল করে দিলাম। আরেকটু অ্যাঙ্গেল করে দেওয়ার ফলে আমার প্রতিসরিত রশ্মিটি আরো একটু অ্যাঙ্গেল করে বের হয়ে গেল, তার মানে আমার প্রতিসরণ কোণের পরিমাণ কিন্তু বেড়ে গেল। আমি আরেকবার দেখাই, এই ছিল আমার প্রতিসরিত রশ্মি, ঠিক আছে, এই ছিল আমার আপতিত রশ্মি, এই ছিল আপতন কোণ। যখন আমি আপতন কোণকে বাড়িয়ে দিলাম তখন প্রতিসরণ কোণও বেড়ে গেল। এবার আরেকটু বাড়াই, আরেকটু বাড়ানোর ফলে নিশ্চয়ই এই যে প্রতিসরিত রশ্মিটি বর্তমানে যে অবস্থানে আছে তার কোণের পরিমাণ আরেকটু বৃদ্ধি পেবে যদি আমি আপতিত রশ্মিকে আরেকটু কোণে আপতিত করি। তাহলে আপতিত রশ্মির অ্যাঙ্গেলকে যখন আমি আরেকটু বাড়িয়ে দিলাম তখন আমার প্রতিসৃত যে রশ্মিটি সেটি আমি দেখতে পেলাম যে দুই মাধ্যমের যে বর্ডার ঘেঁষে বের হয়ে গেল। তার মানে এই মাধ্যমেও পড়লো না, ওই মাধ্যমেও পড়লো না, দুটি মাধ্যমের বর্ডার, যেটা কি আমরা বিজ্ঞানের ভাষায় বলি বিভেদ তল, সে বিভেদ তল ঘেঁষে বের হয়ে গেছে। আমি পুরো চিত্রটি আরেকবার দেখাই, এই হচ্ছে আপতিত রশ্মি, এই হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। যখনই আমি আপতন কোণের মানকে বাড়িয়ে দিলাম তখন আমার প্রতিসরণ কোণের মানও কি হয়ে গেল, বেড়ে গেল। যখন আমি আপতন কোণকে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে আসলাম তখন আমার প্রতিসৃত যে রশ্মিটি সেটি আমি দেখতে পেলাম যে দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে বের হয়ে গেল। তো এখানে প্রতিসরণ কোণের পরিমাণ কত ডিগ্রি, অবজেক্টিভের জন্য খেয়াল রাখবে যে এখানে কিন্তু আমার প্রতিসরণ কোণের পরিমাণ হয়ে গেল 90 ডিগ্রি। এটি হচ্ছে আমার অভিলম্ব, আর ঠিক বিভেদতল ঘেঁষে প্রতিসরিত রশ্মিটি বের হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আমার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো। এই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি আমি পেলাম কার জন্য, আমি পেলাম এই কোণটির জন্য। এই আপতন কোণটির জন্য কিন্তু আমি প্রতিসরণ কোণ পেয়েছি কত ডিগ্রি, 90 ডিগ্রি। যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি পাওয়া যাবে, 90 ডিগ্রি এটি ফিক্স, যার জন্য আমি 90 ডিগ্রি পেয়েছি, যে আপতন কোণের জন্য আমি প্রতিসরণ কোণকে 90 ডিগ্রি পেয়েছি, অর্থাৎ আমার প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে বের হয়ে গেছে, সেই কোণটি হচ্ছে আমার ক্রান্তি কোণ, এবং ক্রান্তি কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। যা হোক, বাংলা কথাটি মনে রাখলেই চলবে, ক্রান্তি কোণ বা সংকট কোণ। আমি আরেকবার সংক্ষেপে বলি, যে কোণের জন্য আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে বের হয়ে যায়, সেই কোণটি হচ্ছে আপতন কোণ। এবার আমরা দেখি ভাষা দিয়ে আপত ক্রান্তি কোণের সংজ্ঞাটি। নির্দিষ্ট বর্ণের আলো, অবশ্যই নির্দিষ্ট রঙের আলো হতে হবে, এবং এক্ষেত্রে লক্ষণীয় যে আলোক রশ্মিকে কিন্তু অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, যেটি আমি আলোচনার শুরুতেই চিত্র দিয়ে যে আলোচনা করলাম সে আলোচনার শুরুতেই কিন্তু আমি এটি বুঝিয়ে এসেছি। আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের মান যত ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ প্রতিসরিত যে রশ্মিটি আছে সেটি বর্ডার ঘেঁষে বিভেদতল ঘেঁষে বের হয়ে যাবে। আমি সংজ্ঞাটি আরেকবার বলি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হতে হবে, নির্দিষ্ট বর্ণের আলো হতে হবে, আপতন কোণের যে মানের জন্য, কোনো কোনো মাধ্যমের ক্ষেত্রে হয়তো 30 ডিগ্রির জন্য 90 ডিগ্রি পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 60 ডিগ্রির জন্য 90 ডিগ্রি পাওয়া যায়। যাই হোক, আপতন কোণের যে মানের জন্য আমার প্রতিসরণ কোণের মান আমার 90 ডিগ্রি হতে হবে। প্রতিসরণ কোণকে 90 ডিগ্রি করতে হলে আপতন কোণের মান যত হতে হয় সেই মানটি হচ্ছে ক্রান্তি কোণ, এবং প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বোঝাই যাচ্ছে যে প্রতিসরিত যে রশ্মিটি সেটি বর্ডার ঘেঁষে বিভেদতল ঘেঁষে বের হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ক্রান্তি কোণের সংজ্ঞা। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় চলে যাই, সেটি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বোঝানোর জন্য আমি আগের মতোই সে চিত্রটি দেখিয়েছি, হালকা মাধ্যম ঘন মাধ্যমের চিত্রটি।
উপরের মাধ্যমটি হচ্ছে কাচ মাধ্যম, যেটি হচ্ছে ঘন মাধ্যম, নিচের মাধ্যমটি হচ্ছে বায়ু মাধ্যম, যেটি হচ্ছে হালকা মাধ্যম। আগের মতোই আমরা অভিলম্ব এঁকে নিলাম এবং আপতিত রশ্মি এঁকে নিলাম, আর আমরা ক্রান্তিকোণ এঁকে নিলাম। আপতিত রশ্মি এটি ক্রান্তিকোণের অবস্থানে রয়েছে। তো যেহেতু আপতিত রশ্মিটি ক্রান্তিকোণের অবস্থানে রয়েছে, সেহেতু তোমরা জানো যে প্রতিসরিত যে রশ্মিটি সেটি বিভেদতল ঘেঁষে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। একটু আগে আমরা কিন্তু আলোচনা করে আসলাম। তো এখানে আমি যে জিনিসটি দেখালাম সেটি হচ্ছে ক্রান্তিকোণ পর্যন্ত যে আমাদের চিত্র ছিল সেই চিত্রটি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো আপতিত রশ্মিকে বাঁকা করতে 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 ক্রান্তিকোণ পর্যন্ত নিয়ে এসেছি। ক্রান্তিকোণ পর্যন্ত আনার ফলেই কিন্তু আমি প্রতিসরিত যে রশ্মি সেটি আমি 90 ডিগ্রি পেয়েছি। যদি আলোক রশ্মি ক্রান্তিকোণের চেয়ে কম কোণে থাকতো তাহলে কিন্তু আমার প্রতিসরিত রশ্মিটি দ্বিতীয় মাধ্যমের মধ্যে থাকতো। কিন্তু ক্রান্তিকোণের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আলোক রশ্মিটি মানে প্রতিসরিত রশ্মিটি সেটি দুটি মাধ্যমের মাঝে আছে। এখন যদি আমি আপতিত যে রশ্মিটি আছে সেটিকে যদি আরো বাড়িয়ে দিই, আরো অ্যাঙ্গেল করি, ক্রান্তিকোণের চেয়ে বেশি মানের কোণে যদি আমি একে বাঁকা করি, তাহলে এই প্রতিসরিত রশ্মিটি কোথায় যাবে? কথাটি বোঝা গেছে? ক্রান্তিকোণের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিসরিত রশ্মিটি বিভেদতল ঘেঁষে বের হয়ে গেছে। যদি আমি আলোক রশ্মিকে ক্রান্তিকোণের চেয়েও বেশি মানের কোণে বাঁকা করি, যেমন বর্তমান পরিস্থিতিতে, তাহলে আলোক রশ্মিটি কোথায় যাবে? ক্রান্তিকোণের ক্ষেত্রে আলোক রশ্মি গেল বিভেদতল ঘেঁষে। যদি আমি ক্রান্তিকোণের চেয়ে বেশি অ্যাঙ্গেলে আলোক রশ্মিকে আপতিত করি, তাহলে আলোক রশ্মির যাওয়ার আর কোনো দিক নেই, সে কি করবে? আগের মাধ্যমে চলে যাবে। যদিও দুটো মাধ্যমই কিন্তু স্বচ্ছ মাধ্যম, কাচও স্বচ্ছ মাধ্যম, বায়ুও স্বচ্ছ মাধ্যম। আমরা জানি স্বচ্ছ মাধ্যমের আলোর প্রতিফলন ঘটে না, সেখানে আলোর প্রতিসরণ ঘটে। কিন্তু আমরা দেখতে পেলাম যে একটি বিশেষ কোণে, অর্থাৎ ক্রান্তিকোণের চেয়ে বেশি মানের কোণে আলোক রশ্মিকে আপতিত করায় এখানে প্রতিসরণ ঘটেনি, বরং আলোক রশ্মি প্রতিফলনের নিয়ম অনুযায়ী সে কিন্তু আগের আগের মাধ্যমে ফিরে গেছে। অর্থাৎ কাচ মাধ্যম থেকে আলোক রশ্মি এসেছিল, প্রতিফলিত হয়ে কাচ মাধ্যমে ফিরে গেছে। আমরা বিষয়টি আরেকবার দেখি। এই হচ্ছে ক্রান্তিকোণ। ক্রান্তিকোণের জন্য আমরা পেয়েছি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে বের হয়ে গিয়েছিল। যখনই আলোক রশ্মিকে আমরা ক্রান্তিকোণের চেয়ে বেশি মানের কোণে আপতিত করেছি, তখনই দেখা গেল যে আর প্রতিসরণ ঘটেনি, বরং আলোক রশ্মি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আগের মাধ্যমে ফিরে গেছে। এই ঘটনাটি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন আমরা একটু ভাষা দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞায় চলে যাই। আশা করি তোমরা চিত্রটি বুঝেছো। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে এবং ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হবে, তখন কি ঘটে? তখন প্রতিসরণ ঘটে না। প্রতিসরণের পরিবর্তে দেখা যায় ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন ঘটে। এই বিষয়টির নামই হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে সংজ্ঞাটি আরেকবার খেয়াল করি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মির প্রতিফলন ঘটে। এ ধরনের প্রতিফলনকে, এ ধরনের ঘটনাকে বলা হয়েছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আশা করি তোমরা ক্রান্তিকোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দুটো বিষয়কে বুঝতে পেরেছো। এরপরে আমরা যাই আলোর প্রতিফলনের শর্তে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কিছু শর্ত প্রয়োজন, শর্তগুলো একটু খেয়াল করি। অবশ্য শর্তগুলো আলোচনা হয়ে গেছে। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি যায় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, ক্রান্তিকোণও পাওয়া যাবে না। আলোক রশ্মিকে যেতে হবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। তারপর দ্বিতীয় শর্তটি হচ্ছে যে আপতন কোণের পরিমাণ ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে। অবশ্যই আপতন কোণকে ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে, তা না হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাওয়া যাবে না। তো এই গেল আমাদের ক্রান্তিকোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংক্রান্ত আলোচনা। এবার আমরা চলে যাই অপটিক্যাল ফাইবার বিষয়টিতে। আমি একটি চিত্র দেখিয়েছি এখানে অপটিক্যাল ফাইবারের।
অপটিক্যাল ফাইবার আর কিছুই না, অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের তৈরি তার। আমরা সচরাচর যে তারগুলো দেখি সেগুলো তামার তৈরি থাকে। অপটিক্যাল ফাইবার বিশেষ ধরনের কাঁচ দিয়ে তৈরি। এখন প্রশ্ন হচ্ছে যে কাচের তৈরি তারের প্রয়োজন কি? তামার তার দিয়ে তো আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারছি, তাহলে আবার কাচের তৈরি তার কেন? আমরা জানি যে এখন কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করি, আমাদের যে ক্লাসগুলো এগুলো ইন্টারনেটের মাধ্যমে হয়, এবং ইন্টারনেটে আমরা ভিডিও দেখি, গান শুনি। তো ইন্টারনেটের মধ্য দিয়ে যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোর কিন্তু একটি গতি আছে, এই ডেটাগুলো কিন্তু একটি মাধ্যম, একটি তারের ভিতর দিয়ে আসে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যদি এই ইন্টারনেটের ডেটাগুলো তামার তারের ভিতর দিয়ে আসে তাহলে কিন্তু সময় লাগে বেশি। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে অনেক সময় ইন্টারনেট স্লো হয়ে যায়, তখন কিন্তু আমরা ভিডিও বা গান দেখতে পাই না, ভিডিওটি স্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, বাফারিং হতে থাকে। তো গবেষকরা গবেষণা করে দেখেছেন যে যদি কাচের তৈরি তার ব্যবহার করা হয় তাহলে কাচের তৈরি তারের ভিতর দিয়ে আলোর বেগে সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব। কারণ আমরা জানি যে আলোর বেগ হচ্ছে 3,00,000 কিলোমিটার/সেকেন্ড। আলোর বেগ অনেক বেশি। আলো তো আর তামার তারের ভিতর দিয়ে যাবে না, আলোকে যাওয়ার জন্য স্বচ্ছ মাধ্যমের প্রয়োজন, এবং সেই স্বচ্ছ মাধ্যমটি হচ্ছে কাঁচ। কাঁচতন্তু, বিশেষ ধরনের কাচের তন্তু, সেই কাঁচ দিয়ে এই অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়েছে যার ভিতর দিয়ে আলোর বেগে সিগন্যাল বা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। যেমন সাগরের নিচ দিয়ে, বঙ্গোপসাগরের নিচ দিয়ে এমন কিন্তু একটি অপটিক্যাল ফাইবারের কানেকশন রয়েছে যার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত। এবং এই অপটিক্যাল ফাইবারগুলোর কারণেই কিন্তু আমরা খুব সহজেই যোগাযোগ করতে পারছি। দেখা যায় যে তোমরা আইসিটি বইতে পড়েছো যে এখন যে ইমেইল বা ফেসবুক এগুলোর মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে দূর দূরান্তের দেশ যেমন আমেরিকা বা ইংল্যান্ড সাথে যোগাযোগ করতে পারি। দেখা যায় আমাদের মোবাইলে একটি মেসেজ সেন্ড করলে সেটি সাথে সাথেই কিন্তু ওই দেশগুলোতে পৌঁছে যায়। এর কারণ হচ্ছে এই অপটিক্যাল ফাইবার, কারণ অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে আলোক সংকেতের মাধ্যমে তোমার মেসেজটি বা তোমার কথাটি বা ভিডিওটি একটি সিগন্যালের মাধ্যমে দূর দূরান্তে চলে যাচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এখন অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যে আলো চলাচল করছে সেটি চলাচল করছে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায়। কারণ অপটিক্যাল ফাইবারটি কাঁচ দিয়ে তৈরি, স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি হওয়ার কারণে আমরা জানি যে স্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে কিন্তু আলো বের হয়ে যায়, আলোর প্রতিসরণ ঘটে। কিন্তু অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মিগুলোকে এমন ভাবে নিক্ষেপ করা হয়েছে, এমন ভাবে অপটিক্যাল ফাইবারের ভিতরে প্রেরণ করা হয়েছে যাতে আপতন কোণের পরিমাণ ক্রান্তি কোণের চেয়ে বেশি হয়, যার ফলে এই অপটিক্যাল ফাইবার স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি হলেও তার ভিতর থেকে আলোক রশ্মি বাইরে বের হতে পারে না, মানে সাইড দিয়ে বের হতে পারে না, শুধু এই সামনের অংশ দিয়ে আলোক রশ্মি বের হয়ে আসে, যা সংঘটিত হয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যে আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সঞ্চালিত হয় সেটি দেখার জন্য আমি আরেকটি চিত্র দেখিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি আলোক রশ্মি অপটিক্যাল ফাইবারে প্রবেশ করেছে, কিন্তু এই আলোক রশ্মিটি কিন্তু অপটিক্যাল ফাইবারটি স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি হলেও কিন্তু বাইরে বের হয়ে যায়নি, মানে প্রতিসরিত হয়নি, কারণ এখানে কোণের পরিমাণ ক্রান্তি কোণের চেয়ে বেশি, যার ফলে আলোক রশ্মিটি এই তারের ভিতরে, মানে কাচের তৈরি যে সূক্ষ্ম তার, সেই তারটির ভিতরে বারে বারে প্রতিফলিত হয়ে এই প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে ডান প্রান্তে পৌঁছে গেছে। তো এটি ছিল অপটিক্যাল ফাইবার এবং অপটিক্যাল ফাইবার সংক্রান্ত যে আলোচনা, অপটিক্যাল ফাইবারে কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সিগন্যাল এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয় এবং আলোর গতিতে, অত্যন্ত দ্রুত গতিতে। অপটিক্যাল ফাইবারের যে তথ্য সঞ্চার গতি সেটি অনেক বেশি, তামার তারের তুলনায় অনেক বেশি, তাই আধুনিক যুগে ইন্টারনেটের ডাটা ট্রান্সফারের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের সবশেষ আলোচনায়। আজকের ক্লাসের আমরা সবশেষে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের চোখের গঠন, অর্থাৎ মানুষের চোখের গঠন। তো মানুষের চোখের গঠনটি খুবই একটি ইন্টারেস্টিং বিষয়, যেটি উপরের ক্লাসে তোমরা আরেকটু বিস্তারিত জানতে পারবে। অষ্টম শ্রেণীর বইতে হয়তো এতটা বিস্তারিত আলোচনা করা হয়নি। আমি প্রথমেই অষ্টম শ্রেণীর বইতে যে চিত্রটি দেয়া আছে সেই চিত্রটি দেখিয়েছি, তবে চিত্রটি একটু অন্যরকম, চিত্রটি একটু কোয়ালিটি কম, তাই
আমি বোঝার সুবিধার জন্য আমি নবম শ্রেণীর বইয়ের যে চোখের চিত্রটি সে চিত্রটি দেখিয়েছি। তো দুটি চিত্র পাশাপাশি দেখে তোমরা বোঝার চেষ্টা করো আমাদের চোখের গঠন। এখানে যে চোখের যে চিত্রটি দেয়া আছে সেটির সাথে কিন্তু আমাদের যে চোখ, আয়নায় যখন আমরা আমাদের নিজেদের চোখ দেখি ঠিক মিলছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আয়নায় যে আমরা যে আমাদের চোখ দেখি সেটি হচ্ছে আমাদের চোখের সামনের দিক। সেটি হচ্ছে কি আমাদের চোখের কি সামনের দিক। আর এখানে চিত্রে যে দৃশ্যটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে আমাদের চোখের সাইডের দিক, পাশের দিক। ঠিক আছে, এটি হচ্ছে সামনের দিক। আমরা যে চোখ দেখি আমাদের, সেখানে কিন্তু আমরা আমাদের আম, চোখের সামনের অংশটি দেখতে পাই, কিন্তু বইতে যে অংশটি দেখানো হয়েছে সেটি হচ্ছে চোখের কি সাইডের দিক। সাইডের দিক মানে হচ্ছে পার্শ্ব দিক। এ কারণে একে বলা হয় চোখের লম্বচ্ছেদ, মানে সাইড থেকে চোখকে দেখলে যেমন দেখা যায় সেই দৃশ্যটি আসলে এখানে চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। যা হোক, আমাদের চোখ কিন্তু আসলে সাদা রঙের। আমাদের চোখ হচ্ছে একটি সাদা রঙের একটি বল, একে বলা হয় আই বল। আমরা আয়নার মধ্যে আমাদের চোখ দেখার সময় যে সাদা অংশটি দেখি, আসলে পুরো চোখটি, পুরো বলটি কিন্তু সাদা রঙের, শুধু সামনের অংশটি স্বচ্ছ। খেয়াল করি যে সাদা রঙের যে অংশটি সেটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল দিয়ে চোখের ভিতরে কোনো আলোক রশ্মি ঢুকতে পারে না। শ্বেতমণ্ডল হচ্ছে অস্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি, এবং শ্বেতমণ্ডল বেশ শক্ত পদার্থ দিয়ে তৈরি, যার ফলে আমাদের চোখ কিন্তু আঘাত সহ্য করতে পারে। ঠিক আছে, শ্বেতমণ্ডল সাদা রঙের, নামেই বোঝা যাচ্ছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডলের সামনের যে অংশটি, সামনের অংশটি, যে অংশটির নাম হচ্ছে কর্নিয়া, এই অংশটি স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি। পুরো শ্বেতমণ্ডলটি কিন্তু অস্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি, কিন্তু সামনের অংশটি স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে। শুধুমাত্র সামনের অংশ দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করতে পারে, যে অংশটির নাম হচ্ছে কর্নিয়া। এই অংশটি স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি। ভিতরে আমরা দেখতে পাচ্ছি চোখের লেন্স। ঠিক যেমন চশমার মধ্যে একটি কাচের লেন্স থাকে, চোখের মধ্যে একটি লেন্স থাকে, তবে চোখের লেন্সটি নরম থাকে, চশমার মতো কাচের মতো এমন শক্ত থাকে না। চোখের লেন্স আর যে কর্নিয়া, তার মাঝখানে একটি তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটির নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই নামটি খেয়াল রাখবে। চোখের লেন্স আর কর্নিয়ার মাঝে একটি তরল পদার্থ থাকে, তার নাম হচ্ছে কি অ্যাকুয়াস হিউমার। আরেকটি বিষয় তোমরা অষ্টম শ্রেণীর বইয়ের চিত্রটিতে খেয়াল করছো যে এই যে লেন্সটি, লেন্সের সামনে আইরিস নামে একটি অংশ দেখা যাচ্ছে। এখানেও আইরিশ অংশটি দেখা যাচ্ছে, কিন্তু এতটা পরিষ্কার নয়। যা হোক, আইরিশ অংশটি হচ্ছে আমরা যেটিকে মানে বাইরে থেকে দেখলে কালো রঙের দেখি, বাদামি রঙের দেখি। বিশেষ করে আমাদের দেশের মানুষের চোখ হয় কালো রঙের। এছাড়া ইউরোপিয়ান কান্ট্রি মানুষের চোখ তোমরা দেখবে যে নীল রঙের হয়, ধূসর রঙের হয়। তো এই যে রেটিনার সামনের যে পর্দাটি, সরি রেটিনা না, লেন্সের সামনের যে পর্দাটি, এই পর্দাটির নাম হচ্ছে আইরিশ। এবং অবজেক্টিভের জন্য খেয়াল রাখবে যে আইরিশ বিভিন্ন রঙের হয়। বিভিন্ন দেশের মানুষের আইরিশ বিভিন্ন রঙের হয়। যেমন আমাদের দেশের মানুষের আইরিশ হয় বাদামি রঙের, বাইরে থেকে দেখলে কালো রঙের দেখা যায়। আইরিশের কাজ কি? আইরিশের কাজ হচ্ছে চোখের ভিতরে আলো যে পরিমাণ সেটি নিয়ন্ত্রণ করা। তোমরা নিজেরাই দেখেছো যে যখন বাইরে প্রচন্ড রোদ থাকে তখন আমাদের চোখ কিন্তু একটু ছোট হয়ে আসে, কারণ অতিরিক্ত আলো এখানে আসে। আবার যখন অন্ধকার রাত হয় তখন আমাদের চোখটি কিন্তু বড় হয়ে যায়, চোখের ছিদ্রটি বড় হয়ে যায়, যাতে আমরা একটু পরিষ্কার দেখতে পাই, যাতে বেশি পরিমাণ আলো চোখের ভিতরে প্রবেশ করে। তারপরে আছে চোখের লেন্স। চোখের লেন্সের পরেই একটি বিশাল একটি জায়গা রয়েছে, তবে এই জায়গাটি কিন্তু খালি নয়। এই জায়গাটিতেও একটি তরল পদার্থ রয়েছে, যে তরল পদার্থটির নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। কর্নিয়া আর লেন্সের মাঝখানের তরল পদার্থটির নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর লেন্সের পরের যে তরল পদার্থটি সেটির নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আর একদম চোখের যে ভিতরের যে পর্দাটি, চোখের ভিতরের পর্দাটির নাম হচ্ছে রেটিনা। চোখের একদম বাইরের পর্দাটির নাম হচ্ছে কি শ্বেতমণ্ডল, আর একদম ভিতরের পর্দাটির নাম হচ্ছে রেটিনা। শ্বেতমণ্ডল আর রেটিনার মাঝখানে আরো একটি স্তর রয়েছে চোখের, যার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল। তো নামেই বোঝা যাচ্ছে এটি কালো রঙের। ভিতরের স্তরটি যে নাম রেটিনা, সেই স্তরটির মধ্যে যখন আলোক রশ্মি পড়ে তখনই আমরা কিন্তু কোনো বস্তুকে দেখতে পাই। রেটিনায় আলোক রশ্মি না পড়লে আমরা ওই বস্তুকে দেখতে পাই না। আবার বলি, চোখের বাইরের স্তরটির নাম হচ্ছে শ্বেতমণ্ডল, আর
ভিতরের স্তরটির নাম হচ্ছে রেটিনা। তো যখন আলোক রশ্মি রেটিনায় আপতিত হয় তখনই কিন্তু আমরা কোনো বস্তুকে দেখতে পাই। রেটিনায় আলোক রশ্মি না পড়লে আমরা ওই বস্তুকে দেখতে পাই না। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে আইবলের পিছনে একটি বাড়তি অংশ রয়েছে। এই অংশটি হচ্ছে স্নায়ু। আমরা স্নায়ু সম্পর্কে জেনেছি। স্নায়ুর মাধ্যমে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে। তো চোখের যে স্নায়ু এগুলো সরাসরি ব্রেনের সাথে সংযুক্ত, যার ফলে চোখ থেকে যে দৃশ্যটি আমরা দেখি সেই দৃশ্যটির একটি সিগন্যাল, একটি সংকেত মস্তিষ্কে চলে যায় এবং আমাদের মস্তিষ্ক সেটিকে প্রক্রিয়া করে আমাদের দর্শনাভূতি তৈরি করে আমরা ওই বস্তুটি দেখতে পাই। তো এই ছিল চোখের গঠন। তো আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। ক্লাস শেষ করার আগে হোমওয়ার্ক দিয়ে দিই, যেগুলো তোমরা বাসায় করবে অবশ্যই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রান্তিকোণ বা সংকট কোণ কি। 2 নম্বর প্রশ্ন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি। এটি চিত্র এঁকে ব্যাখ্যা করবে, অবশ্যই চিত্র দিবে। যখনই প্রশ্নের নাম্বার বেশি থাকে তখনই চিত্র সহ প্রশ্ন থাকলে সেটির ব্যাখ্যা চিত্র দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লিখো। 4 নম্বর অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবার এবং অপটিক্যাল ফাইবার কি কাজে ব্যবহৃত হয় সেগুলো লিখবে। এবং 5 নম্বর চোখের গঠন অবশ্যই চিত্র সহ আলোচনা করবে, কারণ চিত্র না দিলে চোখের গঠনটি সম্পূর্ণরূপে বোঝা যায় না। চিত্রগুলো আঁকার চেষ্টা করবে, কম্পাস দিয়ে বৃত্ত এঁকে চিত্র আঁকবে। চোখের গঠন চিত্র সহ আলোচনা করবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।